এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। এবার একটু পড়াশোনা করো জানেমান, না হলে সামনের টেস্টে পাশ করবে কি করে? তুর্যের বুকের সাথে লেপ্টে আছে কণ্ঠ। ঠান্ডার দিনে একদমই সে কম্বলের নিচ থেকে বের হতেই চায় না। তুর্য এসে বিছানায় বসতেই গুটিসুটি হয়ে তার বুকে লেপ্টে গেল কণ্ঠ। পড়বো না, ভাল লাগে না। তুর্য স্মিত হাসল, কণ্ঠের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, না পড়লে হবে? কণ্ঠ তুর্যের গালের সাথে গাল ঘষে দেয়। খোসা খোসা দাড়িগুলো লাগে কণ্ঠের। উফ, লাগছে তো। তুর্য হাসল। এটা কি আমার দোষ? নিজেই তো গাল ঘষছো। কণ্ঠ তুর্যকে জড়িয়ে ধরে। তুর্য কপালে চুমু দিয়ে চোখ বুজে নেয় তৎক্ষণাৎ। দরজায় টোকা দিল সাহা খান। তুর্য, বাবা তুর্য। তুর্য বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দেয়। সাহা খান বাইরে দাঁড়িয়ে আওড়ালো, শহীদা এসেছে তোর সাথে দেখা করতে। তুর্য সূক্ষ্ম শ্বাস ফেলে বলে, আচ্ছা আমি আসছি। শাহ খান বের হয়ে যেতেই কণ্ঠ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তুর্য ওর কাছে যেতে দুপা পিছিয়ে গেল। কণ্ঠ, কি হলো? কিছু না। কণ্ঠ ওয়াশরুমে চলে গেল। তুর্য মুচকি হেসে, বউটা তার বড্ড অবুঝ। ড্রয়িং রুমে শর্ট ড্রেস পরে বসে আছে শহীদা। বারংবার হাতের ওয়াচে টাইম দেখছে সে। তুই এখানে হঠাৎ? তুর্য সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রশ্ন করে শহীদার উদ্দেশ্যে। শহীদা নড়ে চড়ে বসল, নিজেকে ধাতস্থ করেই বলে, তুর্য, আমি বলেছিলাম যে ইয়ান কল করেছিল, বলেছে বিকেলে কলেজ ফ্রেন্ড সবাই সার্কেল ক্যাফেতে আসবে, আমাদেরও যেতে হবে। তুর্য ফ্রুকুচকাল। তো? শহীদা মেকি হেসে বলে, বলছিলাম তুমি আর আমিও যদি যাই একসাথে। তুর্য মুহূর্তেই মুখের রং বদলে ফেলে, কিছুটা গাম্ভীর্য টেনে আওড়ালো, আমার ওয়াইফ থাকতে আমি হঠাৎ তোর সাথে যেতে যাব কেন সহিতা? তুর্য, এটা ফ্রেন্ডস আড্ডা, ওখানে তোমার ওয়াইফ যাবে মানে? তুর্য ভাব নিয়ে সোফায় বসে তো ছিল করে বলা, কি বললো সহিতা? আমি না বউ পাগল, বউ ছাড়া কোথাও যাই না, তাই ওকে সাথে নিয়ে যাব। শহীদা চরম পর্যায়ে রেগে গেল। ওদিকে দোতলা দাঁড়িয়ে ওদের দেখছে কণ্ঠ। কি কথা হচ্ছে তা বুঝতে পারছে না। মাঝে মাঝে দেখছে তুর্য হাসছে, শহীদাও কথার পিঠে মুচকি হাসে। এইগুলো ভীষণভাবে কষ্ট দিচ্ছে কণ্ঠকে। কিছুক্ষণ কথা বলে চলে গেল শহীদা, কিন্তু যাওয়ার আগে দোতলার দিকে নজর পড়তেই কণ্ঠকে দেখে বাঁকা হাসল সে। হ্যালো হ্যালো, এটা কিন্তু ঠিক নয়। আই লাভ ইউ। অরিন তুফাইলের পায়ে পা মিলে হাঁটছে, বারবার একটা কথাই বলছে। তুফাইল অস্পষ্ট স্বরে বলে, আচ্ছা ঠিক আছে, বিকেলে দেখা করো, তখন বলবো। অরিনের অদরে মিষ্টি হাসি খেলে গেল, চোখ দুটো চিকচিক করছে। তুফাইল অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে একবার তাকালো অরিনের দিকে, মেয়েটা একটু বেশি মায়াময়। মিস ক্যাথিয়ান মাম্মা। অরিন মিস ক্যাথিয়ানকে জড়িয়ে ধরে। অরিনকে খুশি দেখে উনি নিজেও খুশি হয়। ও মাই অরণি, হোয়াট হ্যাপেন্ড? তোমাকে খুব হ্যাপি লাগছে। অরিন উৎফুল্ল হয়ে উঠল। ইউনো মামা, তুফাইল বলেছে আজ বিকেলে ওনার সাথে দেখা করতে। আমাকে হয়তো অ্যাকসেপ্ট করে নেবে। ও মাই গড, ইটস গ্রেট নিউজ। তাহলে তুমি তোমার লাভ ভালোবাসা পাবাও। ইয়েস ইয়েস মামা, আই এম সো হ্যাপি। অরিনকে খুশি থাকতে দেখে বেশ আনন্দিত হয় মিস ক্যাথিয়ান। বিয়ে করবে আমায়? জনসম্মুখে এইভাবে ভালোবাসা প্রকাশ করতে আছে, এটা মোটেও ঠিক না। লজ্জায় গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে তোহা। ছি, সবার সামনে এমনভাবে ভালোবাসা প্রকাশ করতে আছে। শান অধর টেনে হাসলো, মেয়েটা বড্ড অবুঝ। ভালোবাসা প্রকাশ করতে না পারলে সেটা কেমন ভালোবাসা? তোহা মাথা নুয়ে অস্পষ্ট সুরে বলল, বেশি প্রকাশ করলে তা হারিয়ে যায়। শান হাঁটু গেড়ে বসলো, টকটকে লাল গোলাপ গুলো তোহার সামনে বাড়িয়ে দিল। আগে ভালোবাসা গ্রহণ করো, এরপর দেখো যতই আমি প্রকাশ করি হারাবো না। তোহা নিশ্চুপ, এইদিক ওইদিক তাকায়।
কেউ দেখছে কি না তাই লক্ষ্য করছে। আসলে আমি বুঝেছি। তুমি তোমার চাচা চাচির মতামত ছাড়া কিছুই করতে পারবে না, তাই তো? তোহা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। শান স্মিত হেসে বলল, সব সামলে নেব। আপাতত তোমাকে আমার বন্ধুদের সাথে মিট করাবো। তোহা আবারও আগের ন্যায় মাথা নাড়ালো। তারিফ একটা মুভির অডিশন দিতে স্টুডিওতে গেছে। এর আগেও বার কয়েক অডিশন দেওয়ার পরেও পারেনি তারিফ। তার পারফরমেন্স ভালো হওয়া সত্ত্বেও টাকার জন্য তাকে বারবার রিজেক্ট করেছে। এইবার পুরো কনফিডেন্স নিয়েই যাচ্ছে তারিফ। স্টুডিওতেও ঢোকা মাত্র দেখলো আর কিছু লোক লাইনে দাঁড়িয়ে আছে। তাতে আন্দাজ করতে পারলো অনেকেই অডিশন দিতে এসেছে। পাশে রাখা একটা চেয়ারে বসলো তারিফ। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। কি হবে জানা নেই, তবে নিজের উপর তার বিশ্বাস আছে। আরিফ, মেইলি কণ্ঠে ভরকে গেল তারিফ। ঘুরে তাকাতেই চোখ দুটো ছানাবড় হয়ে গেল। তুমি? আরিফাকে দেখে বেশ অবাক হয় তারিফ। আরিফা তাদের প্রতিবেশী ছিল এবং কি তার সঙ্গে বিয়েটাও ঠিক হয়েছিল তারিফের। কিছু কারণবশত সেই বিয়ে ভেঙে গেল, কিন্তু মনের এক কোণে সুপ্ত অনুভূতি ছিল আরিফার জন্য তারিফের মনে। আরিফা তারিফকে দেখে অধর বাক্যে বলল, তুমি এখানে কি করছো? বাই দ্য ওয়ে, ইউ নো ইটস মাই হাজব্যান্ড স্টুডিও। তারিফ সূক্ষ্ম শ্বাস পেল। সে সত্যি জানতো না স্টুডিও আরিফার হাজব্যান্ডের। যদি জানতো তাহলে হয়তো কখনোই আসতো না। আরিফা, আসলে আমি অবশ্য জানতাম না তোমার হাজব্যান্ডের স্টুডিও এটা। আমাকে এখান থেকে অডিশনের জন্য ডাকা হয়েছিল, তাই এসেছিলাম। চিবুক শক্ত করে বলল, ওকে, তাহলে দাও তুমি অডিশন। আরিফা নিজের স্টাইলে ভেতরে প্রবেশ করলেও তারিফ নিষ্পালক চেয়ে থাকে। মেয়েটা খুবই স্বার্থপর। ভালো হয়েছে ওর সাথে বিয়ে হয়নি, তাহলে কি থেকে কি হতো। তবুও ভেতরে একটা খারাপ লাগা কাজ করলো তারিফের। যতই হোক একটা সময় তাকে ভালোবেসেছিল। বিকেলের দিকে সবাই কণ্ঠের বাড়িতে গেল পড়াশোনা নিয়ে আলোচনা করতে। কণ্ঠ প্রথম দিকে একটু ঘাবড়ে গেল। এটা তার শ্বশুর বাড়ি, যদি কেউ কিছু বলে। কিন্তু তাকে অবাক করে দিয়ে অহনা খান সাদরে আপ্যায়ন করে সবার। কণ্ঠকে চোখের ইশারায় বলে ওদের ঘরে নিয়ে যেতে। কণ্ঠ সবাইকে নিজের রুমে নিয়ে গেল। সবার বিষয়টি ভালো লাগলো। শাহ খানের একদম পছন্দ হয়নি। তিনি ভীষণ বিরক্ত হয়। বেলকুনিতে বসে আছে সবাই। ওই দিকটায় অনেক জায়গা থাকায় কারো বসতে অসুবিধা হয়নি। এই কণ্ঠ, তোর কি হয়েছে বলতো? তাহিয়ার প্রশ্ন রীতিমতো এড়িয়ে গেল কণ্ঠ। কই কিছু না তো, তোরা কি খাবি বল, আমি নিয়ে আসছি। ব্যাপারটা বেশ ধরতে পারলো শান। কণ্ঠ যে তাদের থেকে কিছু একটা আড়াল করছে। এই কণ্ঠ, তুই এভাবে এড়িয়ে যাচ্ছিস কেন? ওর কথায় সায় দেয় সোহা। হ্যাঁ ভাই, তোর হলো কি? ইদানিং গ্রুপ কলেও পাওয়া যায় না, মন খারাপ নাকি? রিয়া ফোরন কেটে বলল, আহারে বুঝিস না, দুলাভাইয়ের বাড়ি সারা রাত পড়াশোনা করাই, আহারে কি কষ্ট। কণ্ঠ সরু দৃষ্টিতে তাকালো রিয়ার দিকে। রিয়া চুপ করে গেল। সকালে সহিতার ব্যাপারটা বলতে চায় না কণ্ঠ। যতই হোক তুর্য স্যার তার স্বামী হয়, কিভাবে কারোর সামনে তাকে ছোট করবে? কখনো সম্ভব নয়। সবটা আড়াল করতেই বলে ওঠে কণ্ঠ, আরে তেমন কিছু না, সামনে পরীক্ষা, তাই নিয়ে একটু ভয় হচ্ছে আর কি। সবাই কণ্ঠের কথা মেনে নেয়। এরপর একে একে সবাই নোট বের করে পড়তে শুরু করে। তারিফের ফোনে টুং করে একটা নোটিফিকেশন আসলো। মেসেজ চেক করতে চমকে ওঠে। এই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। তারিফের কাণ্ড দেখে সবাই হু হা করে হেসে উঠল। মামা কি হয়েছে তোর? সোহা প্রশ্ন শুনে তারিফ চেঁচিয়ে বলা, মামা আমার সিলেকশন হয়ে গেছে, হুররে। সবাই বেশ খুশি হয় তারিফের সিলেকশন হতে। রিয়া আর চোখে তাকায় তারিফের দিকে। হঠাৎ ফিক করে হেসে উঠল সে আনমনি। হাসিটা চোখ এড়ালো না কণ্ঠের। ভ্রু উঁচিয়ে দুজনকে পরখ করলো সে। বিকেলে সবাই মিলে ঠিক করলো কিছু একটা করা যাক, যাতে সবাই এক্সামের আগে আনন্দ করতে পারে। কিন্তু কি করবে তা কেউ ঠিক করতে পারলো না। অবশেষে সবাইকে অবাক করে দিয়ে তুর্য এসে বলল সামনের 8 তারিখ কলেজ থেকে ট্যুরে যাওয়ার কথা বলেছে। সেটা শোনার পরে সবাই খুব আনন্দিত হয়। তুর্য বার কয়েক কণ্ঠের দিকে তাকায়, কিন্তু কণ্ঠ বারবার মুখ ঘুরিয়ে নেয়। তুর্য ঠোঁট কামড়ে হাসে। বইয়ের রাগ ভাঙাতে হবে।
রাত 8টার দিকে বিছানায় শুয়ে আছে কণ্ঠ, উল্টো পাশে শুয়ে আছে তুর্য। চোখ দুটো বন্ধ করে রেখেছে সে। ওইদিকে কণ্ঠ এদিক সেদিক করছে, ঘুম আসছে না তার একদমই। হঠাৎ মনে পড়লো অনেকদিন ধরে ফেসবুকে কিছু পোস্ট করে না সে, তাই বালিশের নিচ থেকে ফোনটা বের করে ফেসবুক অন করলো। একটা পোস্ট লিখলো কণ্ঠ। কত ছেলে প্রপোজ করেছে, কাউকে পাত্তা দেই না। সাথে ছিল মুখ বাঁকানো একটা ইমোজি। মুহূর্তেই নোটিফিকেশনে টুংটুং শব্দ আসতে থাকলো। অনেকেই কমেন্ট করেছে, তার মধ্যে একটা কমেন্ট দেখে চোখ আটকে গেল। রাগে ফুঁসতে থাকলো। তুর্য কমেন্ট করেছে, পাবলিক প্লেসে তার ইজ্জত খেয়ে দিল। বড় বড় অক্ষরে লিখেছে, অথচ কলেজের প্রফেসরকে চিঠি লেখার অপরাধে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। কথাটা ভীষণ গায়ে লাগলো তার। মুহূর্তেই ফোন রেখে বিছানায় উঠে বসলো। তুর্যকে উদ্দেশ্য করে বলল, এই যে আপনি আমার সাথে লাগছেন কোন দুঃখে? তুর্য টেনে টেনে মিষ্টি কণ্ঠে আওড়ালো। কি করলাম গো? কণ্ঠ তাতে খিচে বলল। কমেন্টে এইসব কি বললেন? তুর্য ঠিক করে হেসে উঠল। যেটা সত্যি সেটাই তো বললাম। আর তুমি তো আমাকে চিঠি দিয়েছিলে, মনে নেই? কণ্ঠ নিজের ভাব মুহূর্তে বজায় রেখে বলা, ডিয়ার ছিল, ওইটা তো ডিয়ার ছিল। আপনাকে চিঠি দিতে আবার বইয়ে গেছে। তুর্য হাসলো, হামলে পড়লো কণ্ঠের উপর। বিছানায় দুই হাত উপর দিকে চেপে ধরে নিঃশ্বাস ভরা কণ্ঠে বলে, বউ ইচ্ছে করে। কণ্ঠ নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, কি ইচ্ছে করে? ওই সহিতা ওরফে শাকচুনিকে ভালোবাসতে। তুর্য শব্দ করে হেসে দেয় এবার। শাকচুন্নি? তাহলে তুমি কি? কণ্ঠের রাগ হলো। ও বাবা, যেই আপনার গার্লফ্রেন্ডকে কে কিছু বললাম তাতেই আমাকে আপনি বকা দিচ্ছেন? তুর্যের ভাবভঙ্গি বদলে যায়, ছেড়ে দেয় কণ্ঠকে। উল্টো হয়ে লাইট অফ করে শুয়ে পড়ল। মেয়েটাকে সেই বিকেলে আসতে বলেছিল তোফায়েল, কিন্তু অরিন আসেনি। তার ছেলের হাসি হাসলো তোফায়েল এই কয়েকদিনেই ক্লান্ত হয়ে গেল। সে কি বুঝবে ভালোবাসা মানে? কথাটা ভেবে ব্যালকনিতে চলে গেল তোফায়েল। মুঠোফোন বের করে ফোন করলো কণ্ঠকে। হ্যাঁ ভাইয়া বলো, কেমন আছো, কি অবস্থা? তোফায়েল আকাশের দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ আমিও ভালো আছি। আচ্ছা তোমার কাজ কবে শেষ হবে বলো তো? ফিরবে কবে? খুব তাড়াতাড়ি ফিরবো। কণ্ঠ খানিকটা দুষ্টুমি করে বলে, সাথে আমার অরিন ভাবিকে নিয়ে এসো। কাজটা বলে ফিক করে হেসে উঠলো কণ্ঠ। তোফায়েলও হাসলা। আরে ছাড় তো ওর কথা, মেয়েটা পাগল। কণ্ঠ বিছানা থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। ওই মেয়েটা কিন্তু একদম আমার মতো। তোফায়েল আনমনি বলে উঠল, খুবই চঞ্চল, একদম তোর মতো। তাহলে তাড়াতাড়ি ভাবি বানিয়ে নিয়ে আসো। তোফায়েল সূক্ষ্ম শ্বাস ফেলল। আচ্ছা রাখছি, আবার পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে সময় কাটালো তোফায়েল, এরপর ঘুমাতে চলে গেল। তনয় আহমেদ রান্না করছে ওই দিকে। আনিকা আহমেদ সবাইকে খাওয়ার জন্য টেবিলে আসতে বলে। আনিকা আহমেদের মন খারাপ, ছেলেটা কতদিন হলো বাড়ি নেই। মা আজকে কি রান্না হয়েছে? টেবিলের একটি চেয়ারে বসলো রিয়া, ওর পাশে বসেছে সাদ আহমেদ এবং আদ আহমেদ। আনিকা আহমেদ সবাইকে প্লেট দিতে দিতে বলল, আজকে তোর বড় মা মাংস রান্না করেছে, ঝাল ফ্রাই সাথে ফ্রাইড রাইস। রিয়া প্রচন্ড খুশি হয়। ওয়াও, এতদিন পর মা। ভাইয়া তো এগুলো বেশ পছন্দ করে। সূক্ষ্ম শ্বাস ফেলল আনিকা। কি জানি ছেলেটা ওখানে কি খাচ্ছে না খাচ্ছে। আদ আহমেদ আনিকা আহমেদকে আশ্বাস দিয়ে বললেন, আনিকা বোন চিন্তা করো না, তোফায়েলের আর মাত্র কিছুদিনের মধ্যেই চলে আসবে। হ্যাঁ ভাইয়া, আমারও তোফায়েলের জন্য মনটা খারাপ করছে। সাদ আহমেদ বেশ মলিন মুখেই কথাটা বলল। রিয়া কি যেন একটা ভেবে ফোন অন করলো, তাতে কারো একটা মেসেজ আসতে সে সবাইকে উদ্দেশ্য করে বলল, রিয়া। আচ্ছা মা, তোমরা খাও, আমি এক্ষুনি আসছি। আরে কোথায় যাস, খেয়ে নে। রিয়া তড়িৎ গতিতে দোতলায় ছুটলো। রিয়া শুনলো না উপরে চলে গেল। মেয়ের এই খামখেয়ালি একদম পছন্দ নয় তার। কিয়ৎক্ষণ পর তনয় আহমেদ খাবার নিয়ে আসে। সবাইকে দিতে দিতে খেতে বসলো সবাই। ইয়েস জানেমান বলেন। তোহা হাসলো, ভীষণ হাসি পাচ্ছে তার। বয়সের থেকে বড় এই পুরুষ তাকে কত ভালোবাসে ভাবতে আনন্দ লাগে। তোহা শানকে খানিকটা বিরক্ত করার জন্য তোহা মিনমিন করে বলে ওঠে,
বলছিলাম আমার ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছে। শান ঠোঁট কামড়ে হাসছে। আচ্ছা ঠিক আছে। ফোন রেখে দিল শান। তোহা অবাক হলো, ফোন রেখে দিল কেন? আধ ঘন্টা পর আবার শান ফোন করলো তোহাকে। তোহা বেশ গভীর কণ্ঠে বলে, কি হয়েছে? শান স্মিত হেসে বলল, বাইরে আসো, দাঁড়িয়ে আছি। তোহা পা টিপে টিপে বাইরে এলো। 2-3টে ফ্লেভার আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে শান। আইসক্রিম? তোহা বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো। শান টুপ করে তোহার কপালে একটা চুমু এঁকে দেয়। আমার জানের একটা টুকটুক কিছু চাইবে আর আমি দেব না, এটা কি সম্ভব? তোহা মিষ্টি হাসি দেয়। শান এখানেই থেমেনি, আচমকা জড়িয়ে ধরে তোহাকে। কি করছেন? চাচি জেগে যাবে। সরি, ভুলে গেছি। এরপর দুই প্রেমিক যুগল বাইরের উঠোনে বসে আইসক্রিম খায়। সারাদিন গা গুলিয়ে উঠছে নীলার, কেমন জানি লাগছে তার, বারবার বমি হচ্ছে তার। বিকেলের দিকে সাফের অফিস থেকে বাড়ি ফিরলে দেখলো নীলা বিছানায় শুয়ে আছে। পরনের স্যুট খুলে ডিভানের উপর রেখে দেয় সাফেন। কি হয়েছে নীলা, শরীর খারাপ? নীলা পিটপিট চোখে তাকায় সাফিনের দিকে। ভালো লাগছে না, ভীষণ ক্লান্ত লাগছে। সাফিন কপালে হাত দেয়, নীলার জ্বর আছে কিনা দেখতে। জ্বর তো নেই, তাহলে কি হয়েছে? নীলা আলতো হাতে আঁকড়ে ধরে সাফিনকে। কষ্ট হচ্ছে খুব। ঘুমাও, কাল সকালে ডাক্তারের কাছে যাব। নীলা সাফিনের বুকে গুটিসুটি হয়ে শুয়ে থাকে। সহিতা নিজের ফ্রেন্ডস সার্কেলের কাছে বলে রেখেছে তুর্য এমন একটা ইডিয়েট মেয়েকে বিয়ে করেছে যে অলওয়েজ বোকার মতো কাজ করে, কোনো কিছুতেই পারফেক্ট নয়, এমনকি কলেজের পরীক্ষা পাশ করতে পারে না। সবে বেশ মজা ওরা তুর্যে। সহিতা ঠিক করে সবার কাছে হেনস্থা করবে তুর্যকে। এবার দেখো তুর্য আমি কি করি, খুব ভালোবাসা তোমাদের, তা জানলা দিয়ে পালাবে। কলেজের ক্যাম্পাসে বসে আছে সবাই। সবে মাত্র একটা ক্লাস শেষ করলো। কণ্ঠ শিডিউল চেক করে দেখেছে দ্বিতীয় ক্লাস তুর্য স্যারের। কেন জানি আজকে ওনার ক্লাস করতে একদম ভালো লাগছে না কণ্ঠের। বেল বেজে উঠল, সবাই ক্লাসের দিকে ছুটে। তুর্য সেকেন্ড ইয়ারের ক্লাস শেষ করে খানিক রেস্ট নিচ্ছিল। বেল শুনে ফের নিজের আরেকটি ক্লাস নেওয়ার জন্য অফিস রুমের দিকে বেরিয়ে ক্লাস রুমের দিকে রওনা দেয়। ক্লাসে ঢোকা মাত্র সবাই চুপ হয়ে গেল। তুর্য বই টেবিলের উপর রেখে বোর্ডে লিখতে শুরু করে। পুরোটা ক্লাস কণ্ঠ অমনোযোগী ছিল। সে এক দৃষ্টিতে তাকিয়েছিল তার সুদর্শন বরের দিকে। বার কয়েক আর চোখে তাকায় তুর্য, অতঃপর আবারও নিজের কাজে মন দেয়। ক্লাস শেষে সবাই নোটিশ বোর্ডে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে গেছে নোটিশ দেওয়া হয়েছে। সবাই ওখানে গিয়ে নোটিশ দেখে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। ট্যুরের প্রোগ্রাম নিয়ে লেখা হয়েছে, সম্পূর্ণ খরচ কলেজ কর্তৃপক্ষের কলেজ কর্তৃপক্ষের। যারা যাবে তাদের নাম রেজিস্ট্রেশন করতে বলেছে। সবাই নাম রেজিস্ট্রেশন করলেও কণ্ঠ করলো না, এটা কেউ দেখেনি। অফিসের একজন সহকর্মী অ্যাসিস্ট্যান্ট হওয়ার দরুন হসপিটালে ভর্তি আছে। তাকে দেখার জন্য হসপিটালে গেল তোফায়েল। তার কথা হলো সে একজন কর্মী হলো মানুষ তো অবশ্যই একজন বস হওয়ার দরুন তাকে এক নজর দেখা উচিত। হসপিটালে পাড়াতে রিসেপশনে মিস ক্যাথিয়ানকে দেখতে পায় তোফায়েল। এগিয়ে গেল ওনার দিকে। মিস ক্যাথিয়ান, আপনি এখানে? পৌরশালী কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে দেখে মিস ক্যাথিয়ান। তোফায়েলকে দেখে বেশ খুশি হলেন। মিস মাই বয়, এঠোডে তুমি আসুনি কেন? ওয়াই? আসলে মিস ক্যাথিয়ান, আমি একটু বিজি ছিলাম। তা বলুন, কেমন আছেন? আর অরিন কোথায়? মিস ক্যাথিয়ান কপালে ভাঁজ পড়ল, ধরা গলায় বলল, অরণি হসপিটালে অ্যাডমিট আছে। কি? বিস্ময় নিয়ে বলল তোফায়েল। অ্যাকচুয়ালি তোমার সাথে মিট করতে গিয়েছিল অরণি, দেন ওর অ্যাক্সিডেন্ট হয়। তোফায়েল চমকে ওঠে। হঠাৎ কেন জানে তার ভীষণ ভয় করছে। তাড়াতাড়ি জিজ্ঞেস করে, কেবিন নাম্বার বলুন। কেবিন 12। তোফায়েল তড়িৎ গতিতে ছোটে। কেবিনের বেডে শুয়ে আছে অরিন। মাথায় ব্যান্ডেজ করা আছে, হাতেও ব্যান্ডেজ করা। অরিন? ঘাড় ঘোরাতে বেশ কষ্ট হচ্ছে অরিনের, তবুও কষ্ট করে দরজার দিকে তাকাল। তোফায়েলকে দেখে অদর টেনে হাসল, ধরা কণ্ঠে আওড়াল, আপনি এসেছেন? সত্যি বিশ্বাস হচ্ছে না। অরিন নিচ থেকে উঠতে চেষ্টা করে ব্যর্থ হয়। তোফায়েল ওর কাছে এসে উঠতে দিল না।
তাকে খানিকটা রাগ মেশানো কণ্ঠে শুধায়। তুমি এমন কেন মেয়ে? নিজের খেয়াল রাখতে পারো না? এত চঞ্চল হতে হবে কেন? খারাপ কিছু একটা হয়ে গেলে কি হতো? অরিন ফিক করে হেসে উঠল। কি আর হতো, আপদ বিদায় হতো। তোফায়েলের ধমকের স্বরে হিসিয়ে বলল। চুপ, এসব বললে থাপ্পড় দেবো। অরিনের মুখটা মুহূর্তে আমাবস্যার রাতে মতো হয়ে গেল। ইস, কি অবস্থা করেছে নিজের। ডক্টর কোথায়? আমি কথা বলছি। তোফায়েল বের হয়ে ডক্টরের কাছে গেল দেখা করতে। অরিনের ভীষণ শান্তি লাগছে। এই ছেলে নাকি তাকে ভালোবাসে না। নিজের মনেই হাসতে থাকে অরিন। ওই ঢিঙ্কা চিকা, আহা ওহো। তারিফ নিজের মতো নাচতে ব্যস্ত। হঠাৎ ওকে এমন খুশি দেখে সবাই জানতে চায় খুশির কারণ। তারিফ অদর টেনে হাসে, বেশ আনন্দ নিয়েই বলে। মামাগণ, আমার সিলেকশন হয়ে গেছে, আহা ওহো। সবাই একসাথে বলে ওঠে। অবশেষে সবাই তারিফের আনন্দে আনন্দিত হয়। ছেলেটা অনেক দিন ধরে চেষ্টা করছে, অনেকগুলো অডিশন দেওয়ার পরেও ফল পায়নি, তবে এইবার হয়েছে। কণ্ঠ সবার মাঝখান থেকে বলে ওঠে। কি দেখ তারিফ, তুই যেহেতু চান্স পেয়েছিস সেক্ষেত্রে আমাদের একটা ট্রিট চাই। হ্যাঁ রে, সবাই ট্রিট নিয়েছে। সবাই এক প্রকার চেপে ধরে তারিফকে। অবশেষে সবাইকে শান্ত করতে বলে ওঠে। ওকে ওকে, সবাই পাবে, কিন্তু এখন চল ক্লাসে যাই। বাড়িতে আসা মাত্র দেখলো বিছানার উপর ব্যাগ গোছানো দেখে অবাক হয় কণ্ঠ। এগুলো কার? ব্যাগ খুলে দেখে ভেতরে কণ্ঠের কিছু জামা কাপড় রাখা আছে। আশ্চর্য, এগুলো তো আমার, কিন্তু এগুলো ব্যাগে রেখেছে। আমি পুরুষালী কণ্ঠ শুনে ঘাড় ফিরে তাকালো কণ্ঠ। তুর্য দাঁড়িয়ে আছে। এগুলো তোমার, আমি গুছিয়ে দিলাম। কণ্ঠ সূক্ষ্ম শ্বাস ফেলে বলা। কেন? তুর্য দরজার সাথে হেলান দিয়ে আওড়ালো। তুমি নাকি ট্যুরে যাবে না? দেখলাম তো নাম নেই। কণ্ঠ আগের নাই বলে। হ্যাঁ, ইচ্ছে নেই আমার। তুর্য স্মিত হাসল। তাই? যাই হোক, তোমার কষ্ট করতে হয়নি, আমি তোমার নাম দিয়ে দিছি। কণ্ঠ নাক মুখ কুচকে নেয়। কেন দিলেন? আমি তো যাব না। তুর্য দুষ্টুমি করে বলে। আমি কোলে করে নিয়ে যাব। কণ্ঠ রাগে গজগজ করে ওঠে। তুর্য আপনি এমন কেন করছেন স্যার? বেশ ভাব নিয়ে বলে। কারণ আমি তোমার স্যার এবং হাজবেন্ড। কণ্ঠ মুখ বাঁকিয়ে ফেল। ভীষণ রাগ হচ্ছে। সে যে রেগে আছে তার তো কোনো পাত্তা নেই। রাগ ভাঙানোর চেষ্টা করলো না তার। আমি যাব না। তুর্য কণ্ঠের নিকটে আসে। কণ্ঠের ওড়নার শেষাংশ টুকু হাতে তুলে নিল, হাতের মধ্যে পেঁচিয়ে ধরে। কণ্ঠ টুকু করে তাকালো। কি হচ্ছে এটা? তুর্য আরো খানিকটা কাছে আসলো, ফিসফিস করে বলল। বগো, এত রাগ কেন? কণ্ঠর চোয়াল শক্ত করে নেয়। চোখ দুটোতে চিকচিক করছে ইতিমধ্যে। অবশ্য লুকোনোর বৃথা চেষ্টাই করলো কণ্ঠ। তার চোখ এড়ালো না তুর্যের। খুব কষ্ট হচ্ছে? তুর্যের এহেন প্রশ্ন শুনে টুপটাপ পানি পড়ছে কণ্ঠের চোখ দিয়ে। রাগ মেশানো কণ্ঠে বলে ওঠে। আমার কাছে কি চাই আপনার? আমি আপনার বউ না, বুঝেছেন? কি হয়েছে কণ্ঠের? তুমি তো আমার বউ। কণ্ঠ ঝাঁঝালো কণ্ঠে বলে। আমি কেন বউ হব? সরিতা ম্যাডাম আছে তো। তুর্য কণ্ঠকে আলগোছে জড়িয়ে ধরে। কণ্ঠ এই পর্যায়ে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। কষ্ট পাই না সহিতা, আমার বন্ধু। ওর সাথে শুধু ফ্রেন্ডশিপের সম্পর্ক, আর তুমি আমার স্ত্রী, অর্ধাঙ্গিনী হও। কণ্ঠ ফুপিয়ে উঠল। ওনার সাথে এত হাসাহাসি করলেন কেন? এত কিসের কথা? তুর্য কণ্ঠের মাথায় স্নেহের হাত বুলিয়ে বলে। ও আমাদের ইনভাইট করতে এসেছিল। আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই আসবে, ওখানে ওর সাথে যেতে বলেছে। কিন্তু আমার তো বউ আছে, আমি তোমার সাথে যাব। সত্যি? অবশ্যই, তুমি থাকতে অন্য কারোর সাথে যেতে যাব কেন? কণ্ঠে বেজায় খুশি হয়ে উঠল। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তুর্যকে। তুর্যের হাতের বাঁধন দৃঢ় হয়। পুরো রুম জুড়ে একে অপরের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। জর্জের শাড়ি পরেছে কণ্ঠ, হাতে পাথর বসানো চুড়ি, আর সেই চুড়ির সাথে মিল রেখে গলায় সিম্পল একটা নেকলেস পরেছে কণ্ঠ। আয়নায় নিজেকে বার কয়েক দেখে নিচ্ছে। বেশ লাগছে তাকে আজ। লাগবেই তো, সবকিছু তুর্য নিজে সিলেক্ট করে দিয়েছে। পরনে ব্ল্যাক স্যুট তুর্যের। দুজনে মিলে পার্টিতে মাত্র এসেছে। এতদিন পর সব ফ্রেন্ডস দেখে বেশ ভালো লাগছে তার। এখন তো আগের মতো আর কথা হয় না, যে যার কাজে ব্যস্ত থাকে।
হোয়াইট ড্রেস পরে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে সহিতা। কণ্ঠ এবং তুর্যকে একসাথে আসতে দেখে প্রচণ্ড রকম রাগ হয়। তুর্য এবং কণ্ঠ এক পাশে দাঁড়িয়ে ইফাত এবং আহনাফের সাথে কথা বলছে। ওদের পরিচয় করিয়ে দিচ্ছে তুর্য কণ্ঠকে। তার মধ্যেই চিন্তা নামে তুর্যের এক মেয়ে বন্ধু ওর কাছে আসে। ওই তুর্য, তুই ওকে বিয়ে করেছিস? কথা বলার সময় বেশ নাক মুখ কুচকেই বলে চিন্তা। তুর্য বেশ গুরুগম্ভীর কণ্ঠে শুধায়, কেন, কি হয়েছে চিন্তা? চিন্তা বেশ কাছুমাছু হয়ে পড়ে। না মানে আমরা তো জানতাম তোর আর সহিতার বিয়ে হবে, কিন্তু এখন তো দেখছি। কণ্ঠ নিশ্চুপ। তুর্য কি বলে তা দেখার অপেক্ষায় আছে সে। তুর্য চিন্তাকে বেশ কড়াভাবেই বলে, দেখ চিন্তা, আমি তোকে একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি, কণ্ঠ আমার ওয়াইফ। আমার ওর থেকে কোনো প্রবলেম না থাকলে আশা করি তোদেরও কোনো প্রবলেম থাকা উচিত নয়। এম আই রাইট? চিন্তার মুখ মুহূর্তেই চুপসে গেল। সে আর চোখে তাকায় পেছনে দাঁড়িয়ে থাকা সহিতার দিকে। কণ্ঠ ভেতরে ভেতর প্রচন্ড রকম শান্তি পায়, কিন্তু এইদিকে তার থেকেও কষ্ট হচ্ছে। আরো কিছুক্ষণ পার্টি চলে, কিন্তু তুর্য আর সেখানে থাকলো না। ক্লোজ ফ্রেন্ডদের সাথে দেখা করে চুপচাপ বেরিয়ে গেল। সহিতার আগে ফুঁসতে ফুঁসতে স্থান ত্যাগ করে। একটানা অনেকক্ষণ ধরে গাড়ি ড্রাইভ করছে তুর্য। কণ্ঠ তাকিয়ে আছে তার মুখের দিকে, কিন্তু তুর্যের কোনো ভাবান্তর নেই। সে গম্ভীর মুখ বানিয়ে গাড়ি ড্রাইভ করছে। কণ্ঠ গলা খাদে নামিয়ে শুধায়, আপনার কি হয়েছে স্যার? তুর্য আর চোখে তাকায় কণ্ঠের দিকে। কণ্ঠ বেশ কিছুক্ষণ পর লক্ষ্য করলো তারা অন্য একটি পথে যাচ্ছে। বাড়ির ঠিক উল্টো পথে হবে এইটা হয়তো। স্যার আমরা কোথায় যাচ্ছি? তুর্য ড্রাইভ করতে করতেই বলো, অন্য কোথাও। কেন? বাড়ি যেতে ভালো লাগছে না, অন্য কোথাও যাই। কথাটা বলে সূক্ষ্ম শ্বাস ফেললো তুর্য। কণ্ঠ সারাক্ষণ তুর্যকে দেখলো। আশেপাশে কেউই নেই। মাঠের মতো একটা জায়গা, তার একটু দূরে ঝোপঝাড়। তারা ঝোপঝাড়ের পাশে কাঠে আগুন ধরিয়ে বসে আছে। যেহেতু শীতকাল, তাই সেই জন্য বেশ ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় উষ্ণতা ভীষণ প্রয়োজন ছিল। এদিকে এসো। হাতের ইশারায় তুর্য কণ্ঠকে কাছে ডাকে। কণ্ঠ তুর্যের পাশে গিয়ে বসল। তুর্য আলগোছে জড়িয়ে ধরে কণ্ঠকে। অতঃপর প্রাণ ফিরে পায় কণ্ঠ। কোর্টে দাঁড়িয়ে আছে তোফায়েল। বারংবার হাত ঘড়িতে সময় দেখে নিচ্ছে। কিয়ৎক্ষণ পর উপস্থিত হয় অরিন। তার সাথে আছে মিস ক্যাথিয়ান। অরিনকে বলা হয়নি তারা কোথায় যাচ্ছে। সকাল সকাল মিস ক্যাথিয়ান অরিনকে নিয়ে বেরিয়ে আসে। অনেকবার জিজ্ঞেস করা সত্ত্বেও কিচ্ছু বলল না। মিস ক্যাথিয়ান হঠাৎ কোর্টের সামনে এসে তোফায়েলকে দেখে পিলে চমকে ওঠে অরিনের। আপনি এখানে? তোফায়েল তাগিদ দিল। অরিনকে নিয়ে ভেতরে গেল। উকিলের সামনে দাঁড়িয়ে আছে দুজন। উকিল সাহেব একটা কাগজ দিলেন সই করার জন্য। অরিন এটাতে সাইন করো। ঠিক বুঝতে পারলো না কিসের পেপার এটা। তোফায়েল ফের বলল, কি হলো, দাঁড়িয়ে রইলে যে, সাইন করো। এটা কিসের পেপার? অরিনের কথার কোনো উত্তর দিল না তোফায়েল। পেপার এবং পেন দুটোই ওর কাছে দেয়। সময় খুব কম, তাড়াতাড়ি করো। অরিন আর কিছু বলল না। ইভেন পেপার পড়েও দেখলো না। একেবারের জন্য সাইন করা মাত্র তোফায়েল বিড়বিড় করে বলে ওঠে, আলহামদুলিল্লাহ। তোফায়েল আরো কিছু বলল। এমনকি মিস ক্যাথিয়ানও একটি পেপারে সাইন করেন। কোর্ট প্রাঙ্গণ থেকে বের হতেই অরিনকে নিয়ে তোফায়েল যেতে চাইল। তাহলে মিস ক্যাথিয়ান, আমরা আজ রাতেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেব। বাংলাদেশে যাওয়ার কথা শুনে আশ্চর্য হয় অরিন। সে তো কিছুই বুঝতে পারলো না। মিস ক্যাথিয়ান অরিনের মাথায় হাত রাখলেন। ও মাই ডিয়ার অরণি, আই হোপ তুমি অলওয়েজ হ্যাপি থাকবে। তোমাকে আমি খুব ভালোবাসি মাই ডিয়ার। কখনো কোনো পেন ফিল করতে দেইনি। আই হোপ তুফাইল তোমাকে খুবই ভালো রাখবে। অরিন কিছু বুঝতে না পেরে মিস ক্যাথিয়ানের হাত শক্ত করে ধরলেন। মাম্মা, এসব কেন বলছো তুমি? আমি কি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি নাকি? আর তুফাইল, আপনিও তো কিছু বলছেন না। তুফাইল কিছু বলতে যাবে তার পূর্বে মিস ক্যাথিয়ান বলেন, তোমার অ্যান্ড টুয়াফেলের ম্যারিড হয়েছে। তুমি টুয়াফেলকে লাভ করো, এটা সে ফিল করেছে। সো দেন হি ম্যারিড টু ইউ। অরিন আকাশ থেকে পড়ার মতো তাকালো তুফাইলের দিকে। তার মানে সে একটু আগে রেজিস্ট্রি পেপার সাইন করলো। তুফাইল আর দেরি করলো না, মিস ক্যাথিয়ানের থেকে বিদায় নিয়ে নিল। অরিনের মুখ ভার হয়ে আসে। মিস ক্যাথিয়ান তার সব কিছু ছিল। ওই অনাথ আশ্রম,
তার একটা বাড়ি, সব ছেড়ে যাওয়ার কথা চিন্তা করতে নিঃশ্বাস ভারী হয়ে এসছে তার। রাস্তায় গাড়ি ড্রাইভ করার সময় অরিন অনেকগুলো প্রশ্ন করেছে তোফায়েলকে, কিন্তু কিচ্ছু বলল না তোফায়েল। তাতে অভিমানের পাল্লা ভারী হয় অরিনের। আকাশে রূপলি থালার মতো একটা চাঁদ উঠেছে। মেসেঞ্জারের টুং শব্দ শুনে রিয়া ফোন হাতে নিল, কাউকে কল করলো। ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে হাসি ভেসে আসলো। রিয়া শান্তি পেল, ভীষণ শান্তি। কে এত হাসি? জি, আপনাকে মনে পড়ছে খুব। তাহলে চলে আসুন, আর না হলে আমাকে নিয়ে যান। নিয়ে যাব, আর কিছুদিন অপেক্ষা করো, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নিয়ে যাব। বেশি দিন না, আর মাত্র কয়েকটা মাস। মিস ইউ টু।